আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনে জয়ী হলে রাষ্ট্র পুনর্গঠন করে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। বনানীর জনসভায় তারেক রহমান। ধানের শীষকে ভোট দেওয়ার আহ্বান। একটি দল হতাশা থেকে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে, মন্তব্য জামায়াত আমিরের। 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। অতীতে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবার সেই কলঙ্ক থেকে বেরিয়ে আসতে চায় আইন শৃঙ্খলা বাহিনী, বললেন ডিএমপি কমিশনার। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কাল সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে প্রার্থীদের শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ। এবং আয়না ঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেয়ায় ডিজিএফআই তার বৈধতা হারিয়েছে। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনে জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় এলে সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করাই বিএনপির মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন তারেক রহমান। একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে দাবি করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের বনানী খেলার মাঠের জনসভায় তিনি একথা বলেন। বিএনপি প্রধান বলেন, নিরাপদ, সমৃদ্ধ এবং বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের বনানী খেলার মাঠের সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বনানী, গুলশান ও আশপাশের এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাত নেড়ে সালাম জানিয়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। ভর দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে আসা নেতাকর্মী আর উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই এলাকার সাথে তার ও জিয়া পরিবারের আত্মার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। আমি এই এলাকাতেই বড় হয়েছি, আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল, আমাদের পরিবার, আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। মরহুম বেগম খালেদা জিয়া উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন। বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা ও দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে দাবি করে তারেক রহমান সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াবো এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনদেরকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দিব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। 20 কোটি, প্রায় 20 কোটি মানুষের এই দেশ, এই দেশের যারা সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, 12 ফেব্রুয়ারির ভোটে ধানের শীষ বিজয়ী হলে পরদিন থেকেই দেশ পুনর্গঠনের কাজ শুরু করবে তার দল। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করব এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। পরে ঢাকা 10-এ বিএনপি প্রার্থীর সমর্থনে কলাবাগান মাঠের জনসভায় যোগ দেন তারেক রহমান। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন জনসভায় প্রতিপক্ষের সমালোচনার জবাব যেমনি দিয়েছেন, তেমনি আগামী দিনে সরকার গঠন করতে পারলে তার দলের পরিকল্পনাও দেশবাসীর সামনে তুলে ধরেছেন। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বললেন, তাহলে 13 ফেব্রুয়ারি থেকে সমস্ত দেশের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করতে চায় তার দল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ক্ষমতায় যাবার নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারি আমলাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করা হলে কাউকে ক্ষমা করা হবে না। ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় সরগরম রাজধানী। দাঁড়িপাল্লা, শাপলাকলি, রিকশার প্রচারণা, গণসংযোগ মিছিলে উৎসব আমেজ বিরাজ করছে। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে ফ্যাসিস্ট হাসিনার নির্বাচন কমিশনের মতো এই কমিশনেরও একই পরিণতি হবে। সন্ত্রাসমুক্ত ঢাকা 13 আসন গড়ার প্রত্যয় জানিয়ে মামুনুল হক বলেন, শীর্ষ সন্ত্রাসীরা একটি দলের পক্ষে কাজ করছে, 11 দলের কর্মীদের ভয় দেখাচ্ছে। ইনশাআল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। একটি দল নির্বাচনে হারার ভয়ে চোরাই পথে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে, আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। আমরা এও ঘোষণা দিয়েছি, আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। এ সময় সরকারি আমলাদের হুঁশিয়ারি করে তিনি বলেন, সবাই সাবধান হয়ে যান। আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 11 দলের পক্ষে জনগণ ঐক্যবদ্ধ, জনগণের বিজয় হবে এবার ভোট বিপ্লবের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, কিছুক্ষণের মধ্যে মোহাম্মদপুর থেকে 11 দলীয় জোটের নির্বাচনী মিছিল বের হবে। সেখানে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, 11 দলীয় জোটের কর্মী সমর্থকদের মাঝে কেমন উৎসাহ দেখছেন? চিন্তি, আপনাকে ধন্যবাদ। আমি যেমনটি আপনি জানাচ্ছিলেন, ইতিমধ্যে 11 দলীয় জোটের যে প্রার্থী খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের যে মাঠ রয়েছে, ঈদগাহ মাঠ থেকে শুরু করে টাউন হল হয়ে এটি মূলত মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করব, সামনে গাড়িতে মামুনুল হককে দেখা যাচ্ছে। এখানে তার কর্মী সমর্থক সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা এখানে প্রচারণা চালাচ্ছেন, প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। একটু আগেই যেমনটি আপনি জানাচ্ছিলেন যে এখানে একটি নির্বাচনী জনসভা হয়েছে। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অংশ নিয়েছেন এবং তারা যে বিষয়ে বলেছেন, মামুনুল হক সহ যে মামুনুল হক যদি নির্বাচিত হতে পারেন তাহলে মোহাম্মদপুরের কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। এখানে যে কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে, গ্যাংস্টারদের সমস্যা রয়েছে, এগুলো তারা সম্পূর্ণভাবে নির্মূল করবেন। এখানে যে মাদকের আখড়া রয়েছে কিংবা মোহাম্মদপুরে অন্যান্য এলাকার মানুষ যে আসতে ভয় পায়, এই বিষয়টি উনি নিরাপত্তা বিধান করার চেষ্টা করবেন। এছাড়া জামাতের আমির যে বিষয়টা বলেছেন যে নির্বাচন কমিশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। সরকারের যে আমলা রয়েছে, সচিব রয়েছে, তারা একটি দলের প্রার্থীর পক্ষে তারা ভূমিকা রাখার চেষ্টা করছেন এবং সার্বিকভাবে এখানে সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের বিষয়টি অভিযোগ করছেন এবং একটি রাজনৈতিক দল চোরাই পথে ক্ষমতায় যেতে চায়, এমনটি অভিযোগ করেছেন জামায়াতের আমির। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করব, একটি বিশাল মিছিল মামুনুল হকের যে প্রতীক রয়েছে, রিকশা প্রতীক, এই রিকশা প্রতীকের মিছিলটি মোহাম্মদপুরের অলি গলি এই প্রদক্ষিণ করছে এবং আজ যেহেতু নির্বাচনী প্রচারণার শেষ দিনে আগামীকালকে থেকে যেহেতু প্রচারণা চালানো যাবে না আনুষ্ঠানিকভাবে, তাই আজকে একটি বিশাল মিছিল এবং অনেকগুলো এলাকা কাভার করার জন্য মামুনুল হক এমনটি প্রস্তুতি নিয়েছেন এবং এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সার্বিকভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। আমি দেখাতে পাচ্ছি যে এখানে যে নির্বাচনী যে প্রচারণা
চালাচ্ছেন মামুনুল হক সেখানে আছেন। যে চিন্তিয়া নির্বাচনের ঢাকা 13 আসনের এই ছিল 11 দলীয় জোটের প্রার্থীর নির্বাচনের প্রচারণার সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। আপনি জনসভার সঙ্গেই থাকুন, পরবর্তীতে আমরা প্রয়োজন আপনার সাথে আবার যোগাযোগ করব। অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কলঙ্ক থেকে বেরিয়ে এসে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাকায় 37টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগরীতে বিশেষ নিরাপত্তা হাতে নিয়েছে ডিএমপি। 25,000 পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। মাঠে থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। মিন্টু রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পুলিশ কোনো দলের না, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। ঢাকার 2131টি ভোট কেন্দ্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 517টি কেন্দ্রকে সাধারণ, 1614টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং বাকি 37টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। একটা গেম যখন হয়, একদল পরাজিত হয়, একদল জয়লাভ করে। আমাদের দেশের কালচার তো হইলে আবার এরকম যে পরাজিত হইলেই আমার এই হয়েছে। কালকে আমার রুমে একজন ভদ্রলোক এসে বলতেছে ভোট কারচুপি হবে। আমি বললাম, ভাই 2 দিন এখন 3 দিন বাকি আছে, কিভাবে কারচুপি হবে? এই যে নানা গুজব এখন এই মার্কেট, আমাদের তো গুজব বেশি ছড়ায়, এখনো মার্কেটে অনেক গুজব আছে। নির্বাচনকে কেন্দ্র করে এখনো কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এদিকে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর পুলিশি হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন ডিএমপি কমিশনার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সকাল থেকে রাজধানী নির্বাচনী প্রচারণা ঘুরে দেখছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন রাজধানীর শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর। আমি এখন আছি রাজধানীর উত্তরায়। এটি সংসদীয় আসন ঢাকা 18 আওতাভুক্ত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন SM জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমি আপনাকে জানিয়ে রাখি যে আর 2 দিন পরেই জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আজকে হচ্ছে প্রচারণার শেষ দিন। এই শেষ দিনে এসে প্রার্থী, কর্মী, সমর্থকরা খুব ব্যস্ত সময় পার করছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু আগামীকাল সকালে 7:30টায় প্রচারণা শেষ হয়ে যাবে, এই শেষ মুহূর্তে তারা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন এবং প্রার্থীরা বিভিন্ন মসজিদে নামাজ আদায় করছেন। এবং আমি এখন যে আসনটিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই উত্তরায়, এখানে উত্তরার একজন বাসিন্দা, তিনি মারা গিয়েছেন, তার জানাজায় এখানে অংশ নিতে এসেছেন এই আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। আমরা সারাদিন ঘুরে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন আসনে প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা লেভেল প্লেইং ফিল্ড চান। তারা বিশ্বাস করেন যে উৎসবমুখর পরিবেশে প্রশাসন যদি নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে, তাহলে যে রায় হবে সেই রায়কে তারা স্বাগত জানান। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। বিধি অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে রাজধানী সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান।
প্রচারণার শেষ দিনে রাজধানীর উত্তরায় গণসংযোগ করেন ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। নারী সমাবেশ শেষে মিছিল করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তার এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমাদের প্রতিদ্বন্দ্বী দল তারা আমাদের বোনদেরকে কাজে ডিস্টার্ব করতেছে, তাদেরকে নানা ধরনের হেনস্থা করতেছে। ইতিমধ্যে খিলখ্যাত তুরাগের বেশ কয়েকটি কেন্দ্র দখলে তারা পায়তারা শুরু করছে। বরিশাল 1 আসনের বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন গৌর নদীর নলচিরা, কলবাড়িয়া ও খানজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এদিকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহান আগুলঝাড়ার ভাসাইলে গণসংযোগ করেন। আমরা এবার একটা প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ গড়তে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। গৌনদী আগুলঝাড়ায় চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডে ভরে গেছে, দোকানদাররা চাঁদা দিতে দিতে অতৃষ্ট। এইগুলো আমি জনগণকে নিয়ে এগুলা রোধ করব। খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পিটিআই মোড়ে গণসংযোগ করেন। খুলনা 3 আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বকুল খালিশপুর 12 নং ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নেন। খুলনা 5 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শিরোমণি কাজীপাড়ায় গণসংযোগ করেছেন। এছাড়া খুলনা 6 আসনের বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পি ও জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ জনসভা করেন। মাদারীপুর 2 আসনে বিএনপির প্রার্থী জাহানদার আলী মিয়া প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য কলস প্রতীক নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। প্রচারণা থেকে পিছিয়ে নেই বাসদ মার্ক্সবাদী থেকে কাচি প্রতীকের প্রার্থী দিদার হোসেনও। দিনাজপুর 2 আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে এলাকাবাসী। বিএনপির প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নাটোর 2 আসনের হুগলবাড়িয়া বিহারীপাড়ায় নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি দলীয় প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বিএনপি এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। জামালপুর 3 আসনের বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। ময়মনসিংহ 10 গফরগাঁও পাগলা আসনে গফরগাঁও ইসলামিয়া হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেছেন ধানের শীষের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল। এছাড়া সভা সমাবেশ পথসভা ও জনসংযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারণা চলছে সারা দেশ জুড়ে। আশিকুর রহমান, এটিএন বাংলা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা 18 আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়েছেন। রোববার রাত 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন তিনি। পোস্টে মাহমুদুর রহমান মান্না জানান, একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা 18 এবং বগুড়া 2 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি লেখেন, ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা, যেখানে 7.5টি থানা এবং প্রায় 6.5 লাখ ভোটার রয়েছে। তবে নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি ঢাকা 18 আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করেন তিনি। ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন আর জামাতে ইসলামী থেকে লড়ছেন মোহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আরিফুল ইসলাম। আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি এ মন্তব্য করেন। শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ইকবাল করিম ভূঁইয়ার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও আংশিক জেরা শেষ হয়েছে। তার অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 18 ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। জবানবন্দি দেওয়ার সময় র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্ত চেয়েছেন সাবেক সেনাপ্রধান। এর আগে রোববার আদালতে জবানবন্দিতে তিনি তুলে ধরেন, অপারেশন ক্লিন হার্টের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও জিজ্ঞাসাবাদের সময় ডিজিএফআই এর হাতে তারেক রহমানকে নির্যাতন সহ নানা ঘটনা। এছাড়া র্যাব গঠনের পর সেখানে পুলিশের সাথে সেনা সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত ভুল ছিল বলেও ট্রাইব্যুনালে উল্লেখ করেন তিনি।
সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে 3টি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ মামলাটির বিচার শুরু হয়। নানা প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জ 3 আসনে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। তবে এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এবার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলছেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবে না জনগণ। মিজান শাহজাহানের রিপোর্ট। সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জের একাংশ নিয়ে সংসদীয় আসন নারায়ণগঞ্জ 3। এই আসনে বিএনপি ও 11 দলীয় জোটের পাশাপাশি অধ্যাপক রেজাউল করিম প্রার্থী হয়। ভোটাররা বলছেন এই আসনে এবার লড়াই হবে ত্রিমুখী। ধানের শীষের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হলো আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। ভোটারদের মন জয়ে নিয়মিত জনসংযোগ করছেন দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া। টাকা বিতরণের 4 রাত্রের কর্মসূচি পালন করবার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি বুমেরাং এবং বুমেরাং হবে। বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এবার দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। ঘোড়া মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। ভোট দিতে পারেন, জয়ের ব্যাপারে আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 100%। সমস্ত বাংলাদেশের যেন সুন্দর নির্বাচন, পার্টিকুলারলি আমার এলাকায় যেন সুন্দর নির্বাচন হয়, সেই জন্য আমি একটা জেলা তার যে বক্তব্য দেওয়া ভয় দেখাচ্ছে, এটার একটা অ্যাকশন নেওয়ার জন্য নাম উল্লেখ করে দিচ্ছি। সেটা অ্যাকশনটা নিলে আমি বুঝতে পারবো যে তারা ঠিকই করতেছে। ঢাকার খুব কাছে হলেও নাগরিক সেবার মানে অনেকটাই পিছিয়ে নারায়ণগঞ্জ। ভোটাররা বলছেন যারা মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে হবিগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি হবিগঞ্জে। এ জেলার মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ 4 আসন। এ জেলায় বলা চলে এখন আমরা বর্তমানে রয়েছি মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায়। এখানেই মূলত এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় চা বাগান এখানেই রয়েছে। এখানে অসংখ্য শ্রমিক এখানে কাজ করছেন। তবে এখানে যারা চা শ্রমিক রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন, দীর্ঘদিনের যে তাদের যে বঞ্চনা রয়েছে, ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত রয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে স্থায়ী বসবাসের জন্য তাদের যে একটি ঠিকানা দরকার সেরকম দাবি জানাচ্ছেন। একই সাথে তাদের যারা সন্তান যারা রয়েছেন তাদের যেহেতু পড়াশোনার ক্ষেত্রে তাদের নানা ধরনের বঞ্চনার শিকার হতে হয়, তাদের ক্ষেত্রে তাদের জন্য যেহেতু এখানে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেক্ষেত্রে তারা দাবি জানাচ্ছেন এই হবিগঞ্জ 4 আসন থেকে যিনি নির্বাচিত হবেন তাদের চা শ্রমিকদের নিয়ে যেন তারা ভাবেন এবং তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য যেন তারা কাজ করেন, এমনটাই প্রত্যাশা এখানকার সাধারণ ভোটারদের। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। প্রাক নির্বাচনী জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি। জরিপে বিএনপি 44.1% ও জামায়াত জোট 43.9% ভোট পাবে বলে জানান আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনমত জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, জরিপে অংশগ্রহণ করেছে 63,115 জন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। সম্ভাবনাময় হলেও উন্নয়নে পিছিয়ে খুলনা 4 আসন। জেলা শহরের খুব কাছে হলেও নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা কিংবা ফেরি। বন্ধ এলাকার একমাত্র পাটকল। ফলে বেকারত্ব, মাদক ও সন্ত্রাস এই এলাকার বড় সমস্যা। নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নের পরিকল্পনার কথা জানান বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থী। খুলনা 4 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। রূপসা নদীর তীরে অবস্থিত রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসন। জেলা শহরের পাশে হলেও উন্নয়ন বঞ্চিত এ জনপদ। বন্ধ এলাকার শিল্প কারখানা। চিকিৎসা কিংবা জীবিকার প্রয়োজনে শহরে যেতে নৌকা বা ফেরি একমাত্র ভরসা এ জনপদের মানুষের। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও বেকারত্ব এ এলাকার মানুষের বড় সমস্যা। আমরা চাই যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হোক,
আমাদের ব্যবসাতে সুন্দরভাবে চলতে পারে এই ব্যবস্থা করুক। লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিদিন এই নৌকাতে যাতায়াত করার কারণে অনেকে নৌকাডুবিতে মারা গেছে। দলে অঞ্চলে যে সকল শিল্প কলকারখানা ছিল এগুলো বন্ধ হয়ে গেছে। 7 বছর পড়তে যাচ্ছে, তা এখনো কোনো ব্রিটিশের কাজ শেষ হয় নাই। নির্বাচনকে সামনে রেখে এই আসনের প্রচারণা চালাচ্ছেন বিএনপির সাবেক তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান ধানের শীষের এ প্রার্থী। আমার প্রথম যে পরিকল্পনা সেটা হলো এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধান করা। ভৈরব নদীর উপর একটা ব্রিজ হচ্ছে আপনার নগরঘাট টু রেলিগেট ওই যে দিঘলিয়ায়, ওই কাজটা ইনকমপ্লিট, ওটা কমপ্লিট করব এবং এই ভৈরব নদী আমাদের সিনেট বাজারে যে এটাকেও আমি একটা দ্বিতীয় ভৈরব সেতু হিসাবে আমাদের পরিকল্পনায় রয়েছে। অন্যদিকে এই আসনটিতে জোটের প্রার্থী হিসেবে লড়ছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ শেখ। নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলমুক্ত সমাজ গড়ে তোলার কথা জানান তিনি। আমাদের আশা হলো যে শান্তি নিরাপত্তা যেন প্রতিষ্ঠা হয়, মানুষের অধিকার পায় এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন অধিকার খুঁজে পায়। আমরা মনে করি দেশের উন্নয়নের একমাত্র বাধা হলো দুর্নীতি। সরকারি বরাদ্দের টাকা পুরোপুরি যদি ব্যয় হয় তাহলে উন্নয়নে কোনো বাধা থাকে না। আসনটিতে মোট ভোটার 3,73,000-এর কিছু বেশি। রূপসা, তেরোখাদা, দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসনকে খুলনা শহরের সাথে সংযোগ স্থাপনে 2021 সালে নির্মাণ কাজ শুরু হয় এই ভৈরব সেতুর। বিগত 5 বছর কেটে গেলেও শুধুমাত্র পিলারই দৃশ্যমান, শেষ হয়নি কাজ। তাই আসছে নির্বাচনে এই এলাকার ভোটার এবং বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যারাই ক্ষমতায় আসুক তারা যেন দ্রুত এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করে এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই তাদের প্রত্যাশা। তরিক ইসলাম, এটিএন বাংলা, দিঘলিয়া, খুলনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঝালকাঠি 2 আসনে আছেন প্রতিনিধি HM নাসিরউদ্দিন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি ঝালকাঠি 2 আসন, ঝালকাঠি সদর এবং নলছিটি নিয়ে এই 2 আসন গঠিত। এই আসনে বিভিন্ন দলের 8 জন প্রার্থী রয়েছে। তারা 8 জন প্রার্থী মাঠে রয়েছেন এবং ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন এবং এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 3,65,300 জন ভোটার রয়েছেন এই আসনে। বিএনপি থেকে যিনি রয়েছেন এই আসনে নারী প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো রয়েছেন এবং জামাত ইসলাম থেকে রয়েছেন শেখ নিয়ামুল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রয়েছেন ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। তবে এই 2 আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে জামাত ইসলাম প্রার্থী এবং বিএনপির যে প্রার্থী রয়েছেন এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা আরেকটু আমাদেরকে জানিয়েছেন যে এবার যাকে দিয়ে এই এলাকা অবহেলিত যে জেলাটি রয়েছেন এই জেলায় উন্নয়ন কাজ হবে তাকে এবার ভোট দিয়ে নির্বাচিত করবেন সাধারণ মানুষ। এবারে পূপালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারের কাঁধে আবারও ব্যাংক ঋণের বোঝা বাড়বে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করার সময় কথা বলেন তিনি। গভর্নর জানান, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক বিধিমালা সংশোধন প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক IMF এর সব শর্ত পূরণ করেছে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, 4 বছরে IMF যে ঋণ দেওয়ার কথা তার থেকে বেশি ডলার রিজার্ভে রয়েছে। রেমিটেন্স প্রসঙ্গে তিনি বলেন, রেমিটেন্সের প্রবাহ 18% বেশি। চলতি অর্থ বছর $35 বিলিয়ন রেমিটেন্স দেশে আসতে পারে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জাপানের সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে ভূমিধস বিজয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। 465 আসনের মধ্যে 316টি অর্জন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP। এর ফলে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার দেশটিতে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। সরকার গঠনের জন্য 233টি আসন প্রয়োজন হলেও
পার্লামেন্টের নিম্নকক্ষে 2/3 আসনই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এলডিপি। কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল জনসমর্থন আদায় করেছেন তিনি। সানায়া তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জয় স্কটল্যান্ডের দেয়া 208 রানের টার্গেটে ব্যাট করছে ইতালি। স্কটল্যান্ডের বিপক্ষে খেলা দিয়েই বিশ্বকাপে অভিষেক হয়েছে ফুটবলের দেশ ইতালির। ব্যাটিংয়ে নেমে কোনো রান যোগের আগেই উইকেট হারায় ইতালিয়ানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দলের রান স্কটল্যান্ডের বিপক্ষে খেলা দিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছে ফুটবলের দেশ ইতালির। এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জর্জ মুন্সি 84 রানে ভর করে 4 উইকেটে 207 রানের বড় পুঁজি পায় স্কটল্যান্ড। 18 বলে 41 রানে অপরাজিত থাকেন ব্র্যাডন ম্যাকুলাম। বাছাই পর্বে এই স্কটল্যান্ডকে 12 রানে হারিয়েছিল ইতালি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনে জয়ী হলে রাষ্ট্র পুনর্গঠন করে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। বনানী জনসভায় তারেক রহমান ধানের শীষকে ভোট দেওয়ার আহ্বান। একটি দল হতাশা থেকেই চোরাই পথে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে মন্তব্য জামাত আমিরের। 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। অতীতে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবার সেই কলঙ্ক থেকে বেরিয়ে আসতে চায় আইন শৃঙ্খলা বাহিনী, বললেন ডিএমপি কমিশনার। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কাল সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়, প্রার্থীদের শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ। এবং আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেয়ায় ডিজিএফআই তার বৈধতা হারিয়েছে। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনে জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।